2024 সালের 16 জুলাই রংপুরের বিশ্ববিদ্যালয়ের সামনে এক তরুণ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন বুলেটের সামনে। সেই তরুণ ছিলেন আবু সাইদ। তার মৃত্যু জুলাই আন্দোলনের এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে ওঠে। পরে সরকার 16 জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা দেয়। শহীদ আবু সাইদ হত্যা মামলায় রায় ঘোষিত হলেও বাস্তবায়ন নিয়ে শঙ্কিত তার পরিবার। প্রতিনিধি মাহমুদুল হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার মৃত্যু দেশজুড়ে আন্দোলনের অন্যতম প্রতীক হয়ে ওঠে। একটি বুক ঝাঁঝরা হয়েছিল গুলিতে, কিন্তু সেই বুকের সাহস কোটি মানুষের হৃদয়ে ছড়িয়ে দিয়েছিল প্রতিবাদের আগুন। সময় বদলেছে, সরকার বদলেছে, ক্যালেন্ডারে যোগ হয়েছে নতুন দিবস, কিন্তু আজও অনেকের মনে একটি প্রশ্ন, যে স্বপ্নের জন্য এত রক্ত ঝরলো সেই স্বপ্ন কতটা বাস্তবায়িত হয়েছে। প্রত্যাশিত যে আকাঙ্ক্ষাগুলো ছিল একটা দেশের জনগণের, আসলে তার চুল পরিমাণও আমরা বাংলাদেশের মানুষ অধিকারগুলো পাচ্ছি না। শুধু একটি আকাঙ্ক্ষায় পূরণ হয়েছে, ফ্যাসিস্ট যে চেপে বসেছিল বাংলাদেশের ভাগ্যাকাশে, সেই জায়গা থেকে ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করতে পেরেছি। কিন্তু নতুন বাংলাদেশ আমরা যে সংস্কারের কথা বলেছিলাম, সেই সংস্কারগুলো হয়নি। প্রত্যাশা আর বাস্তবতার এই দূরত্ব নিয়েই নানা আলোচনা, নানা প্রশ্ন, নানা আক্ষেপ রয়ে গেছে সমাজের বিভিন্ন স্তরে। সেই প্রশ্নের উত্তর খুঁজছে এখন সাধারণ মানুষ সহ নতুন প্রজন্মরা। 2টা বছর অতিবাহিত হয়ে গেল, অথচ 2 বছরে একটা হত্যার রায় কার্যকর আমরা দেখতে পেলাম না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যেন এই বাংলাদেশে সকলে সুন্দরভাবে বাস করতে পারি এবং কোনো বৈষম্যের ঠাঁই যেন এই বাঙালি জাতি আর কখনো না হয়। শহীদদের রক্তের মূল্য কেবল স্মৃতিস্তম্ভ বা কবর জিয়ারতে নয়, প্রতিটি আন্দোলনের পিছনে থাকে কিছু স্বপ্ন, ন্যায় বিচার, জবাবদিহিতা, বৈষম্যহীন সমাজ এবং মানুষের মর্যাদা। 2 বছর পরেও হয়নি তেমন কিছুই পরিবর্তন। জুলাইয়ের যে প্রত্যাশা ছিল তা এখনো রয়েছে অপূর্ণতা। বৈষম্যহীন বাংলাদেশ, অথচ তার উল্টোটা হলো এখন এমন লুটপাট শুরু হয়েছে সারা দেশে, অনিয়ম, দুর্নীতি, এবং প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে এমন কোনো অফিস নাই যে অফিসে দুর্নীতি, অনিয়ম নেই। এটার জন্য তো আবু সাইদের জীবন দেয়নি। ছেলে আর ভাই হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি শহীদ আবু সাইদের পরিবারের। আমার ছেলে মারছে, কার্যকারী যেন বিচারটা জানি সঠিকভাবে যেন করে। যে রায় দিয়েছিল সেই রায় আমরা সন্তুষ্ট নয়। জিলে পুরে দোষী, ছেলে দোষী আছে, পলাতক আছে। এখন কয়েকজনের রায় ঘোষণা করছে, সে রায়ের তো কোনো অগ্রগতি কিছুই নেই। জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার, সেই বৈষম্যহীন বাংলাদেশের আমরা পরিপূর্ণ রূপ দেখতে পাইনি। আবু সাইদ আর কখনো ফিরবেন না, কিন্তু তার রক্তে লেখা সেই 16 জুলাই বারবার ফিরে আসবে। 2 বছর পরেও সেই ইতিহাস নীরবে প্রশ্ন করে, শহীদ আবু সাইদরা যে স্বপ্ন নিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে কতটা মর্যাদা দিতে পেরেছি, সেই প্রশ্নের উত্তর সময় দেবে। জুলাই শহীদদের স্বপ্ন পূরণই হোক তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদের কবর জিয়ারত করেন। দিনের শুরুতে পীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের নেতারা আবু সাইদের কবর জিয়ারত করেন। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া সাধারণ মানুষ আবু সাইদের কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। আবু সাইদের আত্মত্যাগের কথা স্মরণ করে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। এই সমাধিস্থলে থেকে প্রতিজ্ঞা করছি, আমরা কখনো জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে ছাত্রদল কখনো বেইমানি করবে না। শহীদ আবু সাইদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে আমরা বিএনপি সরকার ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন দ্রুততম সময় রায় কার্যকরের জন্য কোনোভাবে আসামিরা আইনের ফাঁকফুকের না পায়, সেই ফাঁকফুকের বন্ধ করার জন্য তার দৃষ্টি আকর্ষণ করছি। আবু সাইদের যে মামলার রায়, সেই মামলার রায়
আমরা পেয়েছি, কিন্তু সেই মামলার রায় কিন্তু এখনো কার্যকর হয়নি। রায় কার্যকর দেখতে চায় বাংলাদেশের জনগণ, এবং আবু সাইদের যে মামলার রায়, সেই মামলার রায়ের আসামি কিন্তু শেখ হাসিনা নিজেও, এবং সেই রায়ে শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। এবং আমরা আশা করব সরকার দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করবে। ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের অমর চেতনা বাংলাদেশের জন্য শুধু ইতিহাসের গৌরব নয়, ভবিষ্যৎ নির্মাণেরও প্রেরণা। তিনি বলেন, 2024 সালের 16 জুলাই রংপুরে আবু সাইদ সহ আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করে। তাদের আত্মত্যাগের ধারাবাহিকতায় জনগণ অধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ পেয়েছে। শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি নিরাপদ, মানবিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে সব শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে নানা পক্ষ উল্লেখ করে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত তা কখনো হতে দেবে না। সঙ্গে কেউ বেমানি করলে ইতিহাস ক্ষমা করবে না বলেও জানান তিনি। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন জামাত আমির। তিনি জানান, বাংলাদেশের পররাষ্ট্রনীতি দেশের মানুষের অভিপ্রায় অনুযায়ী চলবে, কোনো দেশের প্রেসক্রিপশনে নয়। এস এম আরিফের রিপোর্ট। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জুলাই শহীদ দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ জামায়াত ইসলামীর এই আলোচনা সভা। এই জাতীয় ইতিহাসের বাঁকে বাঁকে রক্ত দিয়ে, জীবন দিয়ে। সভায় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাইয়ের সবচেয়ে বড় চাহিদা ছিল রাষ্ট্র সংস্কার। গোজামিল দিয়ে সেই সংস্কারকে ভুলিয়ে দেয়া হচ্ছে। আমরা লজ্জিত। প্রতিবারই সাধারণ জনগণ, তরুণ ছাত্র সমাজ, যুব সমাজ, শ্রমিক ভাই বোনেরা জীবন দিয়ে এই অর্জন যখন জাতির হাতে তুলে দেয়, তখন কিছু লুটেরার হাতে এটা হারিয়ে যায়। সেই 24টাও শেষ পর্যন্ত যা হলো হারিয়ে দেওয়ার কসরত করা হচ্ছে। আল্লাহর কসম, জীবন দিব কিন্তু 24 হারিয়ে যেতে দেব না। আমরা আশা জাগাইয়ে রাখতে চাই যে এই রাষ্ট্র নিমক হারামি করবে না এদের সাথে, কিন্তু যদি করে তাহলে অতীতে যেমন নিমক হারামদের কোনো ভালো পরিণতি হয়নি, বর্তমানেও হবে না। জামায়াতকে নিয়ে পার্শ্ববর্তী দেশের অবস্থানকে তার দল বিবেচনায় নেয় না বলেও জানান তিনি। তারা বলেছে বাংলাদেশের সকল দলকে ভারতের মাটিতে আমন্ত্রণ, শুধুমাত্র জামাতে ইসলামী লাল কার্ড। আমরা এই লাল কার্ডের পরোয়া করি না। ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমরা সৎ প্রতিবেশীর আচরণ করতে চাই এবং তারাও আমাদের সাথে সৎ প্রতিবেশীর আচরণ করছে, ওটাও দেখতে চাই। এর ভিন্ন কোনো সম্পর্ক কারোর সাথেই আমাদের থাকবে না। আমাদের পররাষ্ট্রনীতি স্বাধীন। এ দেশ তার পররাষ্ট্রনীতি কারোর ডিকটেশনে চলুক, এটা আমরা চাই না। এটা জনগণের অভিপ্রায়ে চলবে ইনশাআল্লাহ। গণভোট নিয়ে সংকটের সমাধান সংসদে না হলে রাজপথে হবে বলে জানান জামায়াত আমির। গভীরভাবে আস্থা রাখি, ইনশাআল্লাহ এই 70% ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সভা করেছেন বাংলাদেশের সমতল এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতারা তাদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, সমতলের আদিবাসী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য জাতীয় কনভেনশন, ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দের পরিবর্তে জাতিভিত্তিক পরিচয়ের দাবি, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, আইনগতভাবে ভূমির মালিকানা প্রতিষ্ঠা, কেন্দ্রীয় কালচারাল সেন্টার প্রতিষ্ঠা, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ সুবিধা এবং বিভিন্ন প্রকল্পের নামে বা রিজার্ভ ফরেস্টের নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বসতি হিসেবে উচ্ছেদ বন্ধের দাবি জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তিনি এবং তার সরকার এমন একটি দেশ গড়ে তুলতে কাজ করছেন যেখানে কোনো জাতি গোষ্ঠীর প্রতি বৈষম্য থাকবে না। সবার জন্য প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে তিনি সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান। রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় 2 সাংবাদিক নিহত হয়েছেন। তারা হলেন রবিউল আলম রাজু এবং সাকিবুল হাসান। বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ভোর রাতে দুজন একটি মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন।
উত্তরে জসীমন্দির মোড় থেকে রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দেয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার কারণ এবং জড়িত বাস শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পাবনার আতাইকুলা থানার এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালক সহ 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 5 জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 6টার দিকে ঢাকা পাবনা মহাসড়কের আতাইকুলার সরাডাঙ্গি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু কেয়া খাতুনের মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স সাথিয়া উপজেলার উদ্দেশ্যে রওনা দেয়। সকাল 7:30টার দিকে অ্যাম্বুলেন্সটি আতাইকুলার সরাডাঙ্গি আলিম মডেল মাদ্রাসার সামনে পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স চালক রাজ শেখ এবং মরদেহের সঙ্গে থাকা কেয়ার নানি বুলু খাতুন নিহত হন। ক্যান্টনমেন্ট সহ দেশের যেসব স্থানে সেনা অবস্থান আছে সেসব স্থানে বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করে তিনি কথা বলেন। সেনাপ্রধান বলেন, বনায়ন বৃদ্ধিতে প্রতি বছরের মতো এবারও সেনাবাহিনী বিভিন্ন কর্মসূচি নিয়েছে। কেবল গাছ লাগানো নয়, পরিচর্যার মাধ্যমে গাছকে বড় করার দায়িত্ব সেনাবাহিনী গ্রহণ করে থাকে। তিনি আরো বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সেনাবাহিনী সবসময় কাজ করে যাবে। এই লক্ষ্যে রোপণ করা হবে 11 লাখ গাছ। এগারো লক্ষ 35-36 হাজার বৃক্ষ আমরা সারা বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে, জলসিঁড়িতে আমরা রোপণ করব। এটা একটা অত্যন্ত মহৎ কাজ। এটা আমাদের পরিবেশ বান্ধব। এখানে অক্সিজেন জেনারেট হয়, এই গাছ থেকে অক্সিজেন জেনারেট হয় এবং পরিবেশের সুরক্ষা দেয়। তো এই জন্য এটা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আমরা এটা পালন করে থাকি। ইনশাআল্লাহ আমরা আজকে বৃক্ষরোপণ এই অভিযান আজকে শুরু হবে এবং এটা চলতে থাকবে। সময়টা আপনাদেরকে বলা হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা সবাই এইটাকে সুন্দরভাবে পালন করব। আমি এখন বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান 2026-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।